নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব মন্দাক্রান্তা সেনের লেখা গল্প একটি অসম পরকীয়া। সমুদ্র তটে মুহুর্মুহু আছড়ে পড়ছে ঢেউ, যেভাবে তার জীবন তটে মুহুর্মুহু আছড়ে পড়েছে সম্পর্ক, ছেদহীন, বিরামহীন। সমুদ্রের ঢেউয়ের এক একটির যেমন আলাদা বিন্যাস আছে, খুব ঠাহর করে দেখলে বোঝা যায় কোনোটার সঙ্গে হুবহু মেলে না। সম্পর্কগুলোও তাই। সেই বুক ধুকপুক, সেই কান্নাবোধ, সেই আকুল আঁকড়ে ধরা, সেই উন্মাদনা ও হাহাকার, সেই বেলাভূমিতে ফেনা, শুধু ফেনা হয়ে নিঃস্ব হয়ে ছড়িয়ে পড়া। তার সে যত বিশাল ঢেউই হোক না কেন, তবুও কোনো একটা স্তরে গিয়ে তারা একের থেকে আরেক আলাদা। সমুদ্রের ধারে বসে এইসবই মনে আসছিল মৃত্তিকার। তার শেষ সম্পর্কের অব্যবহিত পরপর তার একটা নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। সব মিলিয়ে প্রায় 4 মাস সে হাসপাতালে এবং বাড়িতে শয্যাশায়ী ছিল। বেডসোর বেরিয়ে গিয়েছিল তার কোমরে, পিঠে। সে সময়গুলোর কথা তার কিচ্ছু মনে নেই। ওই সময় থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার জন্য তাকে নিয়ে সমুদ্রের ধারে এসেছে তার স্বামী। এখানে উল্লেখ্য, তার যাবতীয় মনোবৈকল্য, চিত্তচাঞ্চল্যের, তার প্রতিটা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রথম খবরটি পায় তার স্বামী। ওকে না বলে ও দু চোখে বেদনার আলো না দেখা অবধি তার বুঝি পরকীয়া সম্পূর্ণ হয় না। ওই সময়টা যা তার মনে মনে রাখতে পারেনি, শুধু পাগলের মতো মনে রেখেছে তার আগের সময়টুকু, তার পুঙ্খানুপুঙ্খ যন্ত্রণা ও আনন্দ সমেত। সমুদ্র শুধু তার সেই স্মৃতিটুকুকেই উস্কে দিচ্ছে। এই কথাটা শুধু সে তার স্বামীকে বলতে সুস্থ হয়ে ওঠার জন্য তাকে নিয়ে সমুদ্রের ধারে এসেছে তার স্বামী। এখানে উল্লেখ্য, তার যাবতীয় মনোবৈকল্য, চিত্তচাঞ্চল্যের, তার প্রতিটা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রথম খবরটি পায় তার স্বামী। ওকে না বলে ও দু চোখে বেদনার আলো না দেখা অবধি বুঝি তার পরকীয়া সম্পূর্ণ হয় না। ওই সময়টা যা তার মন মনে রাখতে পারেনি, শুধু পাগলের মতো মনে রেখেছে তার আগের সময়টুকু, তার পুঙ্খানুপুঙ্খ যন্ত্রণা ও আনন্দ সমেত সমুদ্র। শুধু তার সেই স্মৃতিটুকু উস্কে দিচ্ছে এই কথাটা, শুধু সে তার স্বামীকে বলতে পারছে না। কি করে পারবে? স্বামীটি তার সকল ব্যস্ততা ফেলে রেখে তাকে নিরবচ্ছিন্ন সঙ্গ দিচ্ছে। তবু কেন মনে পড়ে তার উস্কো খুস্কো চুল, তার ময়লা গেঞ্জি, তার গাঁজা, সিগারেট, বাংলা মেশানো বোটকা অপূর্ব উত্তেজক গন্ধ, তার পিঠে নাক ঠেকিয়ে সমগ্র প্রশ্বাসে সেই গন্ধে ফুসফুস ফুলিয়ে তোলা। মনে পড়ে কত কি যে মনে পড়ে। মনে পড়ে ওর একখানা নোংরা সবুজ গেঞ্জি, যেটা ও প্রায় সবসময় পরত। সেই গেঞ্জিটা চেয়ে নেয়া, আর দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে বালিশে সেই গেঞ্জিটা পরিয়ে যেন তার ভরার বুকে মাথা রেখে তার ঘামের গন্ধে নেশা করে আত্মরতি করতে করতে অর্গাজমের গভীর ক্লান্তিতে ঘুমিয়ে পড়া। ওর সঙ্গে তার আলাপ অর্কুটে। এক বৈশাখে কথা হলো দুজনায়। মাছের বাজারের মধ্যে কতটা আর আলাপ হয়। তারপর ওরা চলে আসে ইয়াহু প্রাইভেট চ্যাটে, যেখানে অন্য অনলাইন থেকেও অন্যদের কাছে নিজেকে দিব্যি আনঅ্যাভেলেবল দেখানো চলে। সেখানে ওদের কথা হতো একরকম,
শোন না, শোন না, বলো, তোর কাছে কি কখনো পৌঁছতে পারবো আমি? কেন পারবে না? আমি তোর থেকে অনেক দূরে। কেন? কলকাতা আর হাওড়া কত আর দূর? আমি তো যাদবপুর ক্যাম্পাস আর নন্দন চত্বরে সারাদিনই কাটাই। আমারও তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে। তা নয় রে, আমি যে তোর থেকে 16 আলোকবর্ষ দূরে। মানে মানে তুই যখন কাঁথায় হিসি করতিস, আমি তখন রীতিমতন ঋতুমতী হয়ে গেছি। হেয়ালি ছাড়ো, তুই একটা আচ্ছা ক্যাবলা ছানা তো, সাদা কথা ধরতে পারিস না। জানি তুমি আমার থেকে 16 বছরের বড়, তাই তো? তাতে কি হলো? কিছু হয়নি না? প্রীতম, বলো, সত্যি কিছু যায় আসে না? না মৃত্তিকা, আমার কিচ্ছু যায় আসে না। তোর দেখি বড্ড সাহস, আমার নাম ধরে ডাকিস। সামনাসামনি হয়তো মৃত্তিকা দিয়েই বলবো, চ্যাটে তো আর তুমি আমার কান মুলে দিতে পারবে না। সেই সঙ্গে দুষ্টু মিষ্টি জিভ বার করা কার্টুন আইকন। বজ্জাত ছেলে একটা, দেখাচ্ছি মজা। আগে তো দেখা হোক। মনে আছে সেই দেখার কথা। নন্দন চত্বরই বেছে নিয়েছিল ওরা। সেদিন ওর প্রেমিকার একটা পরীক্ষা ছিল। কথা ছিল 2টো থেকে 4টে ওরা একসঙ্গে থাকবে। মনে আছে তার সেই বারবার পেচ্ছাপ পাওয়া, আর কিছুতেই ঠিক না করতে পারা কি পোশাক পরবে। সালোয়ার কুর্তা, শাড়ি না জিন্স। শেষ পর্যন্ত অবশ্য সে জিন্স আর কুর্তাই পরেছিল। তার সবচাইতে স্বাভাবিক চেহারা, চোখে একটু হালকা হালকা কাজল, মুখে একটু হালকা হালকা হাসি। তাদের পরস্পরকে চিনে নিতে কোনো অসুবিধা হবে না অন্তর্জালময় এই জগতে। কিন্তু তার বুকের ভেতরটা ফেটে পড়তে চাইছিল আশা, আশঙ্কা, আকাঙ্ক্ষায়। সে যে ততক্ষণে ভেতরে বাহিরে অন্তরে অন্তরে তার প্রেমে পড়ে গেছে দিক শূন্য হয়ে। তার থেকে 16 বছরের ছোট এক পুরুষের সঙ্গে জড়িয়ে পড়েছে সে, হয়তো আরও পড়তে চলেছে। আচ্ছা, 21 বছর বয়সের কোনো ছেলেকে কি পুরুষ বলা যায়? 37 বছর বয়সী সে তো এক পরিপূর্ণ নারী। পুরনো সাহিত্যে সে তো 5 ছেলের মা, গিন্নিবানি আধবড়ি একখানা। কিন্তু সন্তানহীন তার শরীরের গঠন, তার চোখ ও মুখেতে হাসিতে তাকে কেউ এখনো 25-এর বেশি ভাবে না। তার এই অনন্ত নারীত্ব দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সে পারবে না 21কে পুরুষ করে তুলতে। তার প্রেমিকা ততক্ষণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরাজি 4র্থ পেপারের পরীক্ষা দিক। সে তাকে প্রথম দেখেই বুঝে গিয়েছিল হে পুরুষ তার। তারা শিশির মঞ্চের পাশে লম্বমান বাগানের ধাপিতে বসে কথা বলছিল। 1.5 ঘন্টা কতটুকু সময়? প্রীতম কিন্তু খেয়াল রেখেছিল। ঠিক 3:30টায় বলল, মৃত্তিকাদি, আমি উঠি, ওর সঙ্গে দেখা করতে হবে। তার মনে হয়েছিল, তাহলে এতক্ষণ সে কি সময়ের হিসাব করছিল শুধু? কখন তার প্রেমিকার পরীক্ষা শেষ হবে আর তার সঙ্গে দেখা করতে হবে? সে সব কিছুই বলেনি। তার বুক জ্বলে গিয়েছিল ঈর্ষায়, বেদনায়। ওর প্রেমিকার কত বয়স, কেমন দেখতে, কতদিনের প্রেম? সমুদ্রের ঢেউয়ের মতো এইসব প্রশ্নগুলো তার মাথায় এসে ধাক্কা মেরেছিল। বাইরে সে সমুদ্রের তলদেশের মতো শান্ত মাথা নেড়েছিল। চোখে হালকা হালকা কাজল, মুখে হালকা হাসি। বলেছিল, হায়, সাবধানে যাস। 21 বছর হেসেছিল। প্রথম দিনই লক্ষ্য করেছিল ও হাসলে তার ঠোঁটের নিচে বাদিক ঘেঁষে একটা অপূর্ব ঘূর্ণি জন্ম নেয়। বিশেষত ও লজ্জা পেলে। এমন ঘূর্ণি
সে আর কোথাও দেখেনি। ওই ঘূর্ণিতেই আর মজেছিল সে। হ্যাঁ, প্রথম দর্শনেই সে আবিষ্কার করেছিল এত সুন্দর লজ্জা পেতে তার আর কোনো পুরুষ পারেনি। সম্ভবত এত সুন্দর লজ্জা পেতে আর কোনো পুরুষ জানেই না। চোখ দুটি নত হয়ে আসে, কালো রঙে গোলাপ ফোটে, যে গোলাপের নাম ব্ল্যাক প্রিন্স। সত্যি কি এ তার সেই কৃষ্ণ রাজকুমার? স্বভাবতই নিচু মাথা প্রায় বুকের উপর ঝুলে পড়ে, আর সে অল্প হাসে, ওই ঘূর্ণিতোলা মারাত্মক হাসি। ওখানে সম্ভবত চোরাবালিও আছে, সমুদ্রের মধ্যে জায়গায় যেমন থাকে। সমুদ্রের ধারে এসে সেসব কি ভোলা সম্ভব? এই হোটেলটা সমুদ্রের একদম ধারে। সারাদিন ঢেউ গুনে কাটিয়ে দেওয়া যায়। সে ঢেউ গুনে, অন্য ঢেউ। ঢেউ তার মনে পড়ে যাওয়া শততম প্রেম। সমুদ্রে মতোর অনতিক্রম। পারে বসে থেকে থেকে বেলা ফুরিয়ে আসে। ঘরে ফেরা দায় হয়ে দাঁড়ায়, কিন্তু ফিরতে হয় ঘরে। আর সেই তাকেও তো ছিনিয়ে নেওয়া যায়। তার জল জ্যান্ত প্রেমিকা, অসম্ভব জেদি এবং কুশলিনী। অবশ্য হবে নাই বা কেন? তার 3 মাসের প্রেমিককে অন্যায়ভাবে চুরি করতে চেয়েছিল তাদের মায়ের বয়সী ভাদ্দুরে কুক্কুরির মতো এক মহিলা। এ অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের মতো শক্তিমত্তা ও জনসমর্থন তার আছে। অথচ সে একথা বিশ্বাস করবে না যে তাদের সম্পর্কে সত্যি সত্যি শরীর তেমন গুরুত্বপূর্ণ ছিল না। হ্যাঁ, দেখা হলে তারা চুমু খেত। প্রথম চুমুক সে খেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উৎসবে, মোহিত চৌহানের গান শুনতে শুনতে। সেদিন তার এক আধা প্রেমিকের সঙ্গে তুমুল রাজনৈতিক ঝগড়া হয়ে গিয়েছিল। সে জানত যাদবপুরে ফেস্ট চলছে, আর সেই আধা প্রেমিকের সঙ্গে তার সেখানেই যাওয়ার কথা ছিল। আর প্রেমিকা ও বন্ধুবান্ধব পরিবৃত্ত তার মুখের এক ঝলক দেখার আশা ছিল। কিন্তু সেদিন ছিল তার আশাতীত পাওয়ার দিন। ঝগড়ার পর সে এলোমেলো হাঁটছিল। সে জানত ওর ফোনটা তখন খারাপ। সে সাহসে ভর করে ওর এক পরিচিত বান্ধবীকে ফোন করে। হ্যালো তিস্তা বলছি। আচ্ছা, আমি প্রীতমের দিদি বলছি। ওর ফোনটা বোধহয় এখন খারাপ, তাই না? ওকে একটু বলে দিতে পারবে ও যেন আমাকে একটু ফোন করে? ও কি তোমাদের সঙ্গে আছে? ও, তুই নিশ্চয়ই মৃত্তিকা দি, তাই না? না গো, ওকে এখন আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। দেখলে আমার ফোনটা থেকেই ওকে ফোন করতে বলবো। হ্যাঁ, তোদের ফেস্ট বেশ জমেছে মনে হচ্ছে, ফোনে আওয়াজ পাচ্ছি। হ্যাঁ গো, আমরা দারুণ মজা করছি, তুমিও এসো না। দেখি রে, তবে এই বয়সে অত বাওয়াল কি পোষাবে? তোমার মোটেই বয়স হয়নি, বাজে কথা একদম বলবে না। কি করে বুঝলি রে খুকি? বারে, এই তো সেদিন বইমেলা দেখলাম জিন্স আর কুর্তা পরে কাঁপিয়ে বেড়াচ্ছ। আচ্ছা বেশ, ওকে খুঁজে পেলে বলিস। রাখছি, এনজয়। সেদিন সে আর কাঁপিয়ে বেড়াচ্ছিল না, ভেতরে ভেতরে তুমুল কাঁপছিল। সেদিন তার চোখের হালকা কাজল আর মুখের হালকা হাসি আর ছিল না। তার সমগ্র অন্তরাত্মা নতজানু হয়ে চোখের জলে ভেসে শুধু প্রার্থনা করছিল, প্রীতম প্রীতম প্রীতম। দমকে দমকে ঢেউ এসে গলা বন্ধ করে দিচ্ছিল তার। সমুদ্রের ঢেউয়ের মতো শুধু আসে, শুধু আসে, ফিরে গিয়ে ফের আসে, কিছুতেই আর মুক্তি পাওয়া যায় না। সেদিন প্রীতম একটা দুঃসাহসী কাজ করল। ফোনে কথা বলবার পর যাদবপুর থানার সামনে ওয়েট করতে বলল। তারপর এসে ওকে সঙ্গে নিয়ে গেল। সেদিন ওর গায়ে ছিল সেই আদি ও অকৃত্রিম ঢোলা জিন্সের প্যান্ট আর নোংরা সোঁদাগন্ধময় পাঞ্জাবি। ওই পাঞ্জাবির ঢোলা হাতা আঁকড়ে সে পথ হেঁটেছিল ছায়াছন্ন ফুটপাত পেয়ে। তার প্রতিটা প্রেমিকার হাতই সে এভাবে ধরেছে, জামার আস্তিন খিমচে ধরে ধরে। তার স্বামীদের হাত ধরেও। আশ্চর্য ছাতিম
কিংবা শিউলি, কিংবা কামিনী, কিংবা বকুলের গন্ধ ভরা শহর কলকাতার অলিতে গলিতে? সেদিনই বোধ হয় অনেক সান্ত্বনা পুরস্কারের মতো, অথবা নিজের কোনো একরকম প্রেমের তাড়নাতেই তার থেকে 16 আলোকবর্ষ দূরের এক নারীর মধ্যকার দূরত্ব মুছে দিতেছে, প্রীতম তার পাশে এসে বসেছিল। বলেছিল, আমাকে কিন্তু ওরা এখনই রাখবে, তুমি কিন্তু দুঃখ পেও না, তুমিও আমাদের সঙ্গে বসো। আমি বলবো, এখানেই হঠাৎ তোমার সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছে। শোন না, বলো। আমি তোকে ভীষণ ভালোবাসি। জানি, একটা চুমু খাবো? খাও। পরে সে বলেছিল সে নাকি ভেবেছিল চুমুটা বড় জোর গালে বা কপালে হবে, একেবারে ঠোঁটেই যে হবে সে ভাবতেই পারেনি। কিন্তু এছাড়া তার আর কিছু করার ছিল না। সে ভুলে গিয়েছিল যাদবপুর ক্যাম্পাস, লোকারণ্য মুক্তমঞ্চ। সে ভুলিয়ে দিতে চেয়েছিল। সোজা চিলের মতো ছোঁ মেরেছিল ওই নরম গরম ভরার ঠোঁটে। ও ভরকে গিয়েছিল, কিন্তু উপমাটা বোধহয় ভুল হয়ে গেল। বাজ পাখি ছোঁ মারেনি, ডুব দিয়েছিল নরম পায়রার বুকে। সেই চুমুতে 21 বছরের পুরুষ ভালো সাড়া দিতে পারেনি। স্বাভাবিক, চতুর্দিকে লোকারণ্য, আলো আধারি হলেও সবকিছু চমৎকার দৃশ্যমান। ওর দিক থেকেও এটা যেমন সাংঘাতিক একটা ভয়ের ব্যাপার, তার দিক থেকেও কম কিছু নয়। কেননা তার এক দেওর এখানেই পড়ে, এবং একটু আগে তার সঙ্গে দেখাও হয়ে গেছে, যখন তার বাঁ হাতে আকুল আঁকড়ানো ছিল 21 বছরের পাঞ্জাবির হাতা। মনে হয় চুমুর ব্যাপারটা কেউ তার প্রেমিকার কানে তুলে থাকবে। সে তীরের ফলার মতো শটান এসে বলল, এই যে ভালো, আমরা এখানে নয়, ওখানে বসছি। তুমি কি এখানে বসে ছিঁড়বে, নাকি কান ধরে তুলে নিয়ে যাব? ছেলেটি ভীত নিরুপায় মুখে মুখ উঁচু করে দণ্ডায়মানা প্রেমিকার দিকে তাকালো। তারপর বাধ্য নিরীহ ছেলের মতো উঠে পড়ল। ভাটায় জল সরে গেলে সমুদ্রকে কিরকম অসহায় লাগে। কিছুতেই একটু আগের ভেজা বালিকে সে প্রাণপণে চেষ্টা করেও ছুঁতে পারল না। তার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল সত্যি, কিন্তু তাকে তার স্বামী সমুদ্রের ধারে নিয়ে এসে কি ভুল করল? প্রতিটি ঢেউ কি তারই আবার পুনর্বার বারংবার আছড়ে পড়া? তারপর সারা রাত ভর চ্যাটে আর শানালো না। দেখাও তো যতটা চাওয়া যায় ততটা কিছুতেই হয় না। একজনের পরীক্ষা আছে, প্রেমিকা আছে, একজনের ঘর সংসার আছে, স্বামী আছে, তারই ফাঁকে ফাঁকে অপূর্ব তীব্র সব স্মৃতি। একদিন গড়ের মাঠে তারা ঘাসের সমুদ্রে শরীর ডুবিয়ে শুয়েছিল। তারপর ঈশান কোণে মেঘ জমল। কালবৈশাখী রিমঝিম বৃষ্টিতে তারা নিখাদ ভিজছিল। তারপর বৃষ্টি এলো ঝেঁপে। তারা এক ছুট্টে আশ্রয় নিল বড় বড় দেবদারু গাছের তলায়। এই দেবদারু গাছগুলো সরু, খাড়া, তীক্ষ্ণ আকৃতির নয়। এরা ঝাঁপালো ও লম্বা চওড়া, অনেকটা তার মতো। 37 বছর বয়স দিয়ে সে ঝাঁপিয়ে পড়ে অগ্রাসন করতে চেয়েছিল একটি 21 বছরের ধান চারাকে। টিপে বার করে চুষে খেতে চেয়েছিল তার দুধের মতো ফুটন্ত যৌবনতাবোধ, যা কুড়ির মতো ফুটন্তও বটে। সেদিন সে গান শুনিয়েছিল তাকে, মৃত্তিকার গান, ভিজে মাটির গান, যা কিনা সে তার বিগত সমস্ত প্রেমিক, আধা প্রেমিক, না প্রেমিককে শুনিয়ে থাকবে এই বৃষ্টিতে ভিজে মাঠে। চলো চলে যাই তুমি আমি। কিন্তু শুনতে ক্লিশে লাগলেও এমনভাবে ভিজে মাঠে ছুটে গিয়ে আগা পাঁচতলা ভিজতে কারোর সঙ্গে সে চায়নি সত্যি, যখন ওর গালে ও চিবুকে লতিয়ে ওঠা ঘাসগুলোও ভিজবে।
ভিজবে অবিন্যস্ত কেশ। তখন কি সত্যিই সদ্য যৌবনতায় পা রাখা একটা পুরুষের মতো দেখাবে তাকে? যদিও যৌনতার পাঠ যে তার আগেই নেওয়া হয়ে গেছে এ কথাও সে জানত। তার প্রেমিকার সঙ্গে কাউকে না বলে শান্তিনিকেতনে পালিয়েছিল সে একদিন। সেদিন সারা দিন পাগলের মতো চেষ্টা করেও ফোনে কিংবা অন্তর্জালে মৃত্তিকা পায়নি তাকে। খোলা ল্যাপটপ নিয়ে হাতে মোবাইল আঁকড়ে পাথরের মতো বসেছিল সে। ছেড়ে যেতে হলে কি এভাবেই যেতে হয়? তারপর ইয়াহু চ্যাটে ভেসে উঠেছিল, আছো? তার হৃৎপিণ্ডটা একবার ধড়াস করেই যেন থেমে গেছিল মুহূর্তের জন্য। কে? রাগে সে জবাব দেয়নি 10 সেকেন্ড। আমরা শান্তিনিকেতন গেছিলাম। কোনো উত্তর নেই। রাগ করেছ? প্লিজ রাগ করো না, প্লিজ। বলে যাসনি কেন? আসলে আমার একটা পরীক্ষা ছিল, আমার সেটা দিতে ইচ্ছে করছিল না। কোনো প্রিপারেশন হয়নি। ভোরবেলা আমার হোস্টেল থেকে ওর হোস্টেলে একটা ফোন করলাম ওকে। আমার কাছে 400 টাকা ছিল। ওকে জিজ্ঞাসা করলাম ওর কাছে কিছু আছে কি না। ও বলল আছে, 550 হবে। আমি ওকে বললাম চল, যাবি? ও রাজি হয়ে গেল। তারপর হাওড়ায় গিয়ে টিকিট কেটে হাওয়া। তুমি খুব রাগ করেছ জানি। আমার কথা ছাড়। আমি তোর কে? মাকে এভাবে কাঁদাতে হয়? মা বাবার উপর দিয়ে কি গেছে বলতো? ওখানে পৌঁছে আমাকে তো একটা ফোনও করিসনি। সে যাক, মাকে একটা ফোন করে দিয়েছিলি তো? না। মানে? মানে আমার ফোনে চার্জ ছিল না, চার্জার নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আর ওর ফোন? একই ব্যাপার। চমৎকার। কোনো বুথ থেকেও ফোন করা যেত না? কয়েক মুহূর্তে নৈস্তব্ধ। তারপর ভুলে গেছিলাম। ভুলে গেছিলি? নাকি কেউ তোকে বারণ করেছিল? ও প্রান্ত চুপ। হ্যাঁ রে, মায়েদের বুঝি এভাবেই কাঁদতে হয়? সে নিজে যা বুঝতে পারেনি তা হলো সেই মুহূর্তে কিভাবে সে প্রেমিকার ভূমিকা ছেড়ে অবাধ্য তরুণের মা হয়ে উঠেছিল। অসহিষ্ণু কণ্ঠে সে বলেছিল, বাড়ি ঢুকতে লজ্জা করলো না তোর? হ্যাঁ, জানো তো, বাড়ি থেকে পুলিশে খবর দেওয়া হয়েছিল। হাইকনে আবার জিভ বার করা কাটু। তার একটুও হাসি পায়নি। সে তখন তীব্র অভিমানে জ্বলতে জ্বলতে তার আসল প্রশ্নটি করেছে। কি করলি ওখানে গিয়ে? আর বলো না, কোনো হোটেলে 500 টাকার নিচে ঘর নেই। শেষে একটা রুম পেলাম 250 টাকায়। হাতে রইল 700 মতো, ট্রেন ভাড়া বাদ দিয়ে। তারপর একটা সস্তার ভাতের হোটেল খুঁজতে বেরোলাম। অনেক খুঁজে পেয়েও গেলাম একটা। ভাত, ডাল, এঁচোড়ের তরকারি। সেদিন দুপুরে তাই খেলাম, রাত্রিরেও তাই, আজ দুপুরে ট্রেনে ওঠার আগেও তাই। ঈর্ষায় জ্বলতে জ্বলতে সে যে প্রশ্নটা 16 আলোকবর্ষ দূর থেকে পাঠাতে পারল না, তোরা পরস্পরকে খেলি কখন, কিভাবে? বল বল ওরে, বল। না না, বলিস না, বলিস না, বলিস না। আমি সহ্য করতে পারবো না। কান্নার ঢেউয়ে মুহুর্মুহু তার নাক, কান, গলা তখন বিষ ব্যথায় বন্ধ হয়ে আসছে। তার স্বামী কেন তাকে সমুদ্রের ধারেই নিয়ে এলো? তাকে ঢেউয়ের কঠিন শবের ধাক্কায় বাস্তবে ফিরিয়ে আনার জন্য? সে আগেই তার সঙ্গে সমুদ্রে যাওয়ার প্ল্যান করে ফেলেছিল আইলার দিন। প্রীতমের সেদিন রাত্রিরে দীঘা যাওয়ার বাসের টিকিট ক্যান্সেল হলো। তার আগেই অবশ্য ওর বন্ধুদের মা বাবার ভেটো দিয়ে বসেছিলেন। সে বলেছিল, চল তুই আর আমি যাই। সত্যি যাবে? চলো যাই। কিন্তু একজনের মা আছে, একজনের স্বামী আছে, পরিবার, সমাজ। এসব হয়তো 16 আলোকবর্ষ দূরেই অনস্তিত্বে ভাঙা সম্ভব, এখানে নয়। পরিণতি নেই জেনে 21 বছর ফিরে গেল তার 19 বছরের কাছে। আর আইসিইউর 4 নম্বর বেডে রয়ে গেল সে।
তার সঙ্গে শেষ দেখার দিন ছেলেটি বলেছিল, এভাবে আমি পারছি না, আমাকে কোনো একটা বেছে নিতে হবে। সোজা হয়ে বসে দুপুরে রবীন্দ্র সরোবরের ঝিকিমিকি জলের দিকে তাকিয়ে গলার কাছে ঝিকমিক জল আটকে নারীটি উত্তর দিয়েছিল, সে আমি জানি রে, আমাকে ভালোবাসার যোগ্য তুই নোস, তুই বড় ভীতু, আর সেটাই স্বাভাবিক। আমি ওতে তোর কোনো দোষ দেখি না। সত্যিই তাই। আমি আমার থেকে 2 বছরের ছোট মেয়েকেই বিয়ে করব। আগামী 6-7 বছরের মধ্যেই বাচ্চা কাচ্চার বাবা হব, চাকরি বাকরি করব। হয়তো আমাকেও পরিষ্কার হতে হবে, জামায় আর গাঁজার গন্ধ থাকলে চলবে না। সত্যি তুমি ভুল লোককে ভালোবেসেছিলে। ভালোবেসেছিলাম না, ভালোবাসি। আবার ফোন আসছে। তার ফোনে বারবার ফোন আসছে। তার প্রেমিকার আজই পরীক্ষা শেষ, আর সে তাকে বলে দিয়েছে সে মৃত্তিকাদির সঙ্গে লেগে। এই মৃত্তিকাই তাকে শিখিয়েছিল তার কাছে সে কিছু লুকোবে না। কিন্তু তার 38 বছরের স্বামী গত 10 বছরের অভিজ্ঞতার পর যা গ্রহণ করার মতো শক্তি অর্জন করতে পেরেছে, ওর 19 বছর বয়সী 3 মাসের প্রেমিকার পক্ষে তা অসম্ভব। সেও কান্নাকাটি চূড়ান্ত করেছিল যখন প্রীতম বলেছিল তাকে ছেড়ে মৃত্তিকার কাছে চলে আসবে। স্বাভাবিক, ওদের বন্ধুরাও এই সাংঘাতিক ফাঁদ থেকে তাকে উদ্ধার করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তখনই তার বিদায়ী ইমেলের পর সে নেমে গিয়েছিল লেকের জলে গভীর সন্ধ্যায়। তারপর আর কিছু মনে নেই। কে তাকে তুলে এনেছিল, হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিভাবে তার বাড়ির লোককে খবর পাঠানো হয়েছিল, কিচ্ছু না। এই গল্পটি সে এবং তার গল্প। কে সে? কে সে? মাঝে মাঝে গুলিয়ে যায়, যাবেই। মাঝে মাঝে সে যখন তার বাহুতে চুষে চুষে দাগ করে দিত আর দিয়ে চ্যাটে বলতো, শোন না শোন না। বলো, হ্যাঁ রে, দাগটা আছে? আছে, রেখে দিস যেন না যায়। তুই কি জামা পরে আছিস? না আবার সেই জিভ বার করা কার্টুন আইকন। এমা, সবাই কি বলবে? কিছু বলবে না। সবাই জানে আমার প্রেমিকা আছে, ভাববে সেই করেছে। শুনে ঈর্ষায় নীল হয়ে যেত সে। তার করা দাগের আকুলতা বর্তাবে সেই বালিকাটির উপর, যার নাম যেন কি চন্দ্রমা। প্রীতমের কাছে সে আর সে এক হয়ে গেছিল কি না? বোধহয়, কিংবা বোধহয় হ্যাঁ। কি সুন্দর লজ্জা পাওয়া ছেলেটি পরের দিকে কি সুন্দর চুমোর উত্তর দিত। এত ভালো চুম খেতে শিখলি কোথায়? অভ্যাস হয়ে গেছে। তার ইচ্ছে করছিল ওই ভরাট সিগারেট গাঁজার গন্ধে ভরা ঠোঁটে মরণ কামড় দিয়ে খুলে এনে নিজের কাছে চিরদিনের মতো রেখে দিতে। তার বাড়ির লোককে ডাক্তার যেদিন আইসিইউর ভেতর ঢুকতে দিয়েছিল, সে তার স্বামীকে জিজ্ঞাসা করেছিল, এমনই কিছুটা হয়তো আপ্রাণ বাস্তবে ফিরতে চেয়ে। আজ কত তারিখ? আজ 15 তারিখ শোনা, 15ই মার্চ। বাইরে রাস্তার ধারে ধারে নিশ্চয়ই রুদ্রপলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর জারুল ফুটে গেছে, যেমন আর আর বছর ফোটে। শুধু তার সঙ্গে গাছ চেনাতে চেনাতে এলোমেলো হাঁটা আর কোনো দিন হবে না। শুধু তার জীবন থেকে কতগুলো জ্বলন্ত প্রেমের দিন চিরদিনের জন্য মুছে গেছে, জ্বলে গেছে, জলে গেছে। গেছে যাক, ওই ছুটে আসছে আর একটা ঢেউ। সে স্বামীরই হাত ধরে আস্তে আস্তে জলে নেমেছে। তার জলকে নামার বেলা আজও কাটেনি।
কাটে না। এক হাতে স্বামীর শক্ত, বলিষ্ঠ, করুণ, কঠিন হাত ধরে রেখে সে প্রস্তুত হয় নতুন আরও একটা পছন্দ মতো ঢেউয়ের জন্য। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন মন্দাক্রান্তা সেনের লেখা একটি গল্প, একটি অসম পরকীয়া। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।